أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। তো ইনসার্ট বলতে এই জিনিসটাকে আলাদা ইনসার্টে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের শুধুমাত্র টেক্সট বা লেখালেখি দিয়েই তো আমাদের একটা ডকুমেন্ট পূর্ণ হয় না। সাথে একটা ডকুমেন্টে কোথাও ছবি এড করতে হয়, কোথাও শেপ এড করতে হয়। হ্যাঁ? এই জাতীয় বিভিন্ন অবজেক্ট, টেবিল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ? তারপরে হচ্ছে আনুষঙ্গিক এর বাহিরেও বেশ কিছু কাজ থাকে। তো সেই কাজগুলো আমরা ইনসার্ট থেকে করি। ইনসার্টের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের অ্যা কাজে লাগে। তো ১ম যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনসার্ট পিকচারস ফ্রম ফাইল। আমাদের এই ডকুমেন্টে কিভাবে একটা ছবি এড করতে হয় এবং শুধু ছবি এড করা না, ছবি এড করার পরে এখানে টুকটাক কিছু কাজ থাকে, সেই কাজগুলোও আমাদের শেখা দরকার। তা আমরা ১ম এ কিভাবে একটা ছবি এড করতে হয় সেটা শিখব। এরপরে এই ছবি এড করার পরে আমাদের কি কাজ আছে সেই বিষয়গুলো শিখব। ঠিক আছে? তো ছবি এড করার জন্য আমরা দেখেন গতকাল পর্যন্ত আমরা এই হোমে কাজ করছিলাম। হোমের ভিতরে আমরা মোটামুটি যেই বিষয়গুলো প্রয়োজন সেগুলো কাজ করা হয়ে গেছে। এবার আমরা এই যে ইনসার্ট এ চলে আসলাম। ইনসার্ট এ আসার পর এইখান থেকে এই যে পিকচার অপশনটা আছে, পিকচার থেকে আমরা পিকচার এড করব। পিকচারে ক্লিক করলাম। এখান থেকে দিস ডিভাইস এইটাতে ক্লিক করলাম। তাহলে এই কম্পিউটারে থাকা পিকচারগুলো আমাকে দেখাবে। সেখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসব। তো যেমন আমি যদি এরকম হয় যে কোনো একটা ফোল্ডারে যাই, দিস পিসি থেকে এই ফোল্ডারের ভিতরে দেখি কোনো ছবি পাওয়া যায় কিনা। তো এখানে অনেকগুলা ছবি আছে। তো ধরেন যে এই শিল্পী মশিউর রহমান, উনার ছবিটা আমরা এখানে ইনসার্ট করলাম। তো এই ছবি চলে আসছে আমাদের এখানে। তাহলে কিভাবে এড করলাম? আবার যদি একটু রিপিট করি, ইনসার্ট এ গেলাম আমরা। ইনসার্ট থেকে পিকচার্স, পিকচার্স থেকে দিস ডিভাইস। ঠিক আছে? তো দিস ডিভাইসে ক্লিক করার সাথে, সাথে আমার কম্পিউটারে যত ছবি আছে সব ফোল্ডার দেখাবে। সেখান থেকে আমি দেখব যে কোন ফোল্ডারে আমার ছবি আছে। সেখান থেকে আমি ছবিটা দেখায় দিলেই ছবিটা এখানে চলে আসবে। ওকে? তো এই ছবি চলে আসার পর এবার আমাদের টুকটাক কিছু কাজ করতে হবে। যেমন ধরেন যে আমি আসলে ছবিটা কি উদ্দেশ্যে ব্যবহার করতে চাই। যদি এরকম হয় যে আমি আমার সিভিতে ছবিটা এড করতে চাচ্ছি, তাহলে সেটা একই স্টাইল হবে। আবার যদি মনে হয় যে না আমি হচ্ছে জাস্ট একপাশে এই ছবিটাকে রেখে আরেক পাশে হচ্ছে আমার এই লোকের সম্পর্কে কিছু কথা লিখতে চাই। এই রকমের হইতে পারে বা আরো বেশ কিছু কারণে আমার ছবি ব্যবহার করা লাগতে পারে। তো এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে এই ছবিটাকে নিয়ে আমার মতো করে আমি যেই উদ্দেশ্যে ছবিটাকে নিয়ে আসছি, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়, আমার ছবিটা যাতে ফরম্যাটিংটা বা এই ছবি নিয়ে আরো টুকটাক যতটুকু কাজ আছে, সেই কাজ করলে যাতে আমি যা চাচ্ছি সেটা হয়। ওকে? তো এর জন্য যেটা করতে হবে সেটা হলো আমরা দেখেন এই ছবিটা ক্লিক করলেই সিলেক্ট হইছে কিন্তু। এই যে পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই যে গোল, গোল সার্কেল দেখা যাচ্ছে। যখন আমি এই ছবিতে ক্লিক করছি তখন হচ্ছে এটা এই পয়েন্টগুলা অ্যাক্টিভ হইছে। আর যখন আমার এই ছবির বাইরে চলে আসছি আমরা, দেখেন এখন কিন্তু আমাদের ছবিটা সিলেক্ট নাই। ছবিটা মানে ছবিটা সিলেক্ট আছে কিভাবে বুঝবো? যখন এটার এই কর্নারে ৪ কর্নারে ৪ টা সার্কেল থাকবে এবং এই যে চারপাশে ৪ টা সার্কেল থাকবে। এই যে ক্লিক করলাম দেখেন। এইখানেও সার্কেল আসছে, এইখানেও সার্কেল আসছে, এইখানেও সার্কেল। মানে টোটালি আমাদের ৮ টা পয়েন্টে ৮ টা সার্কেল আসছে। তার মানে এই ছবিটা আমার সিলেক্ট আছে। এবার আমাদের কাজ হচ্ছে দেখেন যখন ছবিটা সিলেক্ট করলাম আমরা, তখন এই যে পিকচার ফরম্যাট নামে নতুন একটা মেনু আসছে। পিকচার ফরম্যাট। এটা যখন আমি ছবির বাইরে ক্লিক করতেছি মানে ছবিটা সিলেক্ট থাকতেছে না, তখন কিন্তু এই যে দেখেন এইখানে ইনসার্ট মেনুটা নাই।
তো যখন আমি ছবিতে ক্লিক করলাম, তখন এই যে পিকচার ফরম্যাট, সরি ইনসার্ট না, পিকচার ফরম্যাট মেনুটা চলে আসছে। তার মানে এই পিকচার ফরম্যাটটা শুধুমাত্র পিকচারের ফরম্যাটিং এর জন্যই ব্যবহার হয়। আমাদের টুকটাক ছবি নিয়ে যত কাজ আছে ওই পিকচার ফরম্যাটের ভিতরে গিয়ে করতে হবে। তাহলে আমরা ইনসার্ট থেকে ছবিটা ইনসার্ট করলাম। এরপরে বাকি কাজ করতে হবে এসে পিকচার ফরম্যাটে। ওকে? তো এখানে কি, কি কাজ করার সুযোগ আছে? যেমন হচ্ছে আমার এই ছবিটা বড় হয়ে গেছে, একটু ছোট করা দরকার, বা এই ছবিটা আ ক্রপ করা দরকার। এই ছবিতে হালকা একটু কারেকশন দরকার। এই ছবিতে একটা বর্ডার দেওয়া দরকার। হ্যাঁ? এই জাতীয় কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো ১ম কাজ হচ্ছে আমি এটাকে একটু ছোট করতে চাই। যেমন এত বড় ছবি আমি একটু ছোট করতে চাই। ঠিক আছে? তো ছোট করার জন্য সহজ সমাধান হচ্ছে এই যে ৮ টা পয়েন্ট আছে, এই ৮ টা পয়েন্ট ধরে আমি চাইলে ছোট বড় করতে পারি। তবে ৪ কর্নারের পয়েন্ট ধরে ছোট বড় করা দরকার। তা না হলে ছবিটা আবার চ্যাপ্টা হয়ে যাবে। আপনি কিন্তু চারপাশে যেইগুলো আছে উপরে, নিচে, ডানে, বামে যে পয়েন্টগুলো আছে সেইগুলা দিয়েও আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। যেমন আমি ধরেন যে এই ডান পাশের এই পয়েন্ট ধরে এইদিকে চাপ দিলাম। ছোট হইছে কিন্তু। কিন্তু ছবিটার রেশিওটা কিন্তু আর ঠিক থাকলো না। ছোট হইছে এক পাশ থেকে। এতে এই ছবিটা লম্বালম্বি মনে হচ্ছে যে একজন মানুষের যেই স্ট্রাকচার থাকার কথা, সেই স্ট্রাকচারে কিন্তু এটা নাই। আমরা কন্ট্রোল জেড দিলাম, আনডু, আগের অবস্থায় চলে আসলাম। এবার দেখেন আমরা যদি কর্নার ধরে ছোট করি, এই কর্নার ধরে, তাহলে কিন্তু এটা ওই যে রেশিওর প্রবলেমটা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। কারণ যখন কর্নার ধরে আমি ছোট বড় করতেছি, তখন আমার ২ পাশ থেকেই ছোট বড় হচ্ছে। তা আমরা যদি ছবি ছোট বড় করতে চাই, অবশ্যই কর্নার ধরে ছোট বড় করব। তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমরা যদি ছোট বড় করতে চাই। এরপরে ধরেন যে আমরা চাচ্ছি যে এই ছবিটা একটু ক্রপ করতে। এই এরিয়ার পুরো এরিয়াটা আমার দরকার নেই। আমি শুধুমাত্র তার ফেসটাকে রাখবো। ঠিক আছে? এর জন্য আমরা পিকচার ফরম্যাটে এই যে দেখেন এই পাশে ক্রপ একটা অপশন আছে। এই ক্রপে ক্লিক করলাম। ক্রপে এসে এবার হচ্ছে দেখেন আবারও সবদিকে একটা করে পয়েন্ট চলে আসছে। এখান থেকে আমি যতটুকু রাখতে চাই সেইটুকু রেখে বাকিটুকু বাদ দিয়ে দিব। ধরেন যে আমি নিচ থেকে এইটুকু বাদ দিলাম। হ্যাঁ? বাম পাশ থেকে এইটুকু বাদ দিলাম। ডান পাশ থেকে আমরা এইটুকু বাদ দিলাম। আর উপর থেকে আমরা এইটুকু বাদ দিলাম। ওকে? এবার আমি হচ্ছে ক্রপ এ চাপ দিব। তাহলেই আমার হচ্ছে এটা ক্রপ হয়ে গেল। দেখেন আমার কিন্তু বাড়তি যে এরিয়া গুলো ছিল, সেই এরিয়াটা কিন্তু এখন আর নাই। কোথায় চলে গেল? ক্রপ করছি আমরা, কেটে গেছে ওই অংশটুকু। ওকে? তো এইভাবে আমরা চাইলে ক্রপ করতে পারি। তাহলে আমরা একটা ছবি আনলাম। ছবিটাকে ছোট বড় কিভাবে করতে হয় সেটা দেখলাম। এবার হচ্ছে আমরা ক্রপ করলাম। এরপরে আমরা চাইলে এটাকে দেখেন এখন যদি আমি চাই এটাকে একটু সরাইয়া এই পাশে নিয়ে আসবো, ডান পাশে। তাহলে আমি ক্লিক করে টান দিলেও কিন্তু এটা আসতেছে না। ক্লিক করে যদি টান দেই তাহলে আসতেছে না। কারণ হচ্ছে এই ছবিটা এখন টেক্সট আকারে টেক্সটের মতো বিহেভ করতেছে। একটা লেখাকে আপনি যেমন টান দিয়ে যেকোনো জায়গায় নিয়ে যাইতে পারেন না? একইভাবে এই ছবিটা টেক্সটের মতো বিহেভ করার কারণে এটা টান দিলে যাচ্ছে না। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে র‍্যাপ টেক্সট এই অপশন থেকে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে দিব। ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা দেওয়ার পর এবার আমি ছবিটাকে মুভ করতে পারবো ফ্রিলি। দেখেন আমি এইখানে রাখতে চাই। ওকে ফাইন, এই যে এইখানে চলে আসলো। আমি একটু ছোট করে দিতে চাই। কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা ছবিটাকে মুভ করতে চাইলে এই ছবির র‍্যাপ টেক্সটের যে ফরম্যাটটা আছে সেটা টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সটটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো। ওকে? এরপরে আসেন যে এই ছবিটাতে যদি আমি একটা বর্ডার দিতে চাই, তখন এই যে দেখেন এইখানে পিকচার বর্ডার অপশন আছে। পিকচার বর্ডারে এসে ধরেন যে আমরা হচ্ছে এই হলুদ কালার একটা বর্ডার দিতে চাই। এই যে হলুদ কালার বর্ডার হয়ে গেছে। তো বর্ডারটা হয়তোবা একটু চিকন। তো এটাকে আমরা যদি মোটা করতে চাই, তো পিকচার বর্ডারে আসবো। এইখান থেকে ওয়েট, এইখান থেকে ধরেন যে 6 পয়েন্ট দিয়ে দিলাম। এই যে বর্ডার, মোটা একটা বর্ডার চলে আসছে। তো এটাকে আমি যেকোনো কালারেই দিতে পারি। শুধু যে ইয়েলো এরকম না। যে আমি ব্লাক দিলাম অথবা হচ্ছে হোয়াইট দিলে তো এখানে বোঝা যাবে না। রেড কালার দিলাম। এই যে বর্ডার চলে আসছে। ঠিক আছে?
তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ছবিতে টুকটাক কাজগুলো করতে পারি। যেই কাজগুলো আমাদের একটা ছবি আনার পরে ছোট বড় করা লাগতে পারে। হ্যাঁ? তারপরে এটাকে নিয়ে ক্রপ করা লাগতে পারে। এদিক সেদিক নেওয়া লাগতে পারে। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এর বাহিরে কিছু অপশন আছে, এগুলো আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন। আমি জাস্ট একবার একটু দেখাই দেই। যেমন দেখেন এখানে পিকচার স্টাইল আছে। পিকচার বর্ডার থেকে আমি নো আউটলাইন দিয়ে দিলাম। আমাদের কোনো আউটলাইন দরকার নেই আপাতত। এখানে পিকচার স্টাইল আছে। যেকোনো স্টাইল আপনি এখান থেকে পছন্দ করে জাস্ট ক্লিক করলেই হবে। এই যে দেখেন, এই যে একটা স্টাইল, এই যে একটা স্টাইল। এখান থেকে যদি কোনো স্টাইল আপনার প্রয়োজন হয় জাস্ট ক্লিক করলে এই স্টাইলটা এপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমরা করতে চাচ্ছি না। কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আগের অবস্থায় আমরা চলে আসলাম। এভাবে আমরা ছবি নিয়ে কাজগুলো করতে পারি। ওকে? এরপরে আসেন, ছবি ইনসার্ট করার পর আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। হ্যাঁ? ওয়ার্ড আর্ট আমাদের কাজে লাগে। ওয়ার্ড আর্ট জিনিসটা কি? ছবিটা আমরা আপাতত ডিলিট করে দেই। ছবি নিয়ে যেহেতু মোটামুটি বিষয়টা ক্লিয়ার হলো। ওয়ার্ড আর্ট, এই যে দেখেন এখানে একটা ওয়ার্ড আর্ট আছে। তো ওয়ার্ড আর্ট হচ্ছে এইখানেও লেখা যায়। ওয়ার্ড আর্ট দিয়েও লেখা যায়। তো এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, দেখেন একটা টেক্সট লেখার একটা জায়গা চলে আসছে। এইখানে আপনি বিভিন্ন জিনিস লিখতে পারেন। ওয়ার্ড আর্টটা দেখার আগে আরেকটা জিনিস একটু দেখাই, তাহলে ওয়ার্ড আর্টটা বুঝতে সুবিধা হবে আমাদের। সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা এই যে টেক্সট বক্স চাইলে ইউজ করতে পারি। টেক্সট বক্সে দেখেন এইখান থেকে ড্র টেক্সট বক্স একটা অপশন আছে। এটাতে ক্লিক করলাম। এতে আপনি একটা টেক্সট বক্স ড্র করতে পারেন এবং এইখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। তো ধরেন যে আমি লিখলাম রুহুল আমিন। তো এই যে টেক্সট বক্সের আসলে উদ্দেশ্য কি? আমি তো এমনিতেই লিখতে পারি। টেক্সট বক্স দিয়ে আমার কাজ কি? টেক্সট বক্সের কাজ বেশ কয়েকটা। এক হচ্ছে টেক্সট বক্সটাকে আমি কিন্তু যেকোনো জায়গায় মুভ করতে পারতেছি। কিন্তু আমি এখানে একটা কিছু লিখলে, ধরেন যে আমি এখানেও রুহুল আমিন লিখলাম। এই রুহুল আমিনকে ফ্রিলি এই টেক্সট বক্সের মতো কিন্তু চাইলেও মুভ করতে পারবো না। এই যে দেখেন, এটা টান দিয়ে যদি এই জায়গায় আনতে চাই এটা কিন্তু আসবে না। কিন্তু টেক্সট বক্সের সুবিধা হচ্ছে আপনি এটাকে যেকোনো পজিশনে খুব ইজিলি বসাইতে পারবেন। ইটস লাইক একটা গ্রাফিক্স টুলস। আপনি নিজের মতো করে যেখানে ইচ্ছা বসাইলেন। পাশাপাশি এই যে এই জিনিসটাকে আপনি একটা বর্ডার দেওয়া আছে দেখেন। যেহেতু একটা টেক্সট বক্স, বক্সের মতো একটা বর্ডার দেওয়া আছে। চাইলে আমরা বর্ডারটা ইউজ করতেও পারি অথবা ইউজ বাদও দিতে পারি। যেমন এখানে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলে এই বর্ডারটাও থাকলো না। কিন্তু এটা কিন্তু একটা টেক্সট বক্স, তাই না? তো এই টেক্সট বক্সটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। কখন? ধরেন যে আমি এই লেখাটাকে এমন একটা পজিশনে বসানো দরকার, যেখানে আমি এই যে অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচারে যদি আমি লিখতে যাই, তখন আমি বসাইতে পারবো না। ঠিক আছে? তো টেক্সট বক্সটা এভাবে কাজে লাগে। বিভিন্ন পয়েন্টে আমাদের টেক্সট বক্স ইউজ করতে হয়। এইটারই আরেকটা চমৎকার অপশন হচ্ছে এই ওয়ার্ড আর্ট। এই যে ওয়ার্ড আর্ট, এই যে এটাও কিন্তু একটা টেক্সট বক্স দেখেন। এটাও একটা টেক্সট বক্স, তবে এই লেখাগুলো একটু স্টাইলিশ টাইপের লেখা। সেই লেখাগুলোকে আপনি স্টাইলিশ আকারে পাচ্ছেন। এখান থেকে আমরা চাইলে আমার নাম লিখে দিলাম রুহুল আমিন। তাইলে এটা আমার একটু নামটা স্টাইলিশ করে দিল। এবং এটা যেহেতু টেক্সট বক্সের ভিতরে আছে, এই কারণে আমি এটাকে যেকোনো জায়গায় প্লেস করতে পারতেছি। ওকে? তাইলে ওয়ার্ড আর্টের এটার ফন্ট যদি লেখা যদি চেঞ্জ করতে চান বা বাকি আনুষঙ্গিক কাজ যদি করতে চান, তাহলে একইভাবে আপনি এখান থেকেও করতে পারবেন। হোমে আইসা ফন্টে যা, যা কাজ করছিলাম, সেই কাজগুলো তো করতে পারবেন। পাশাপাশি আ এইখানেও দেখেন শেপ ফরম্যাটের ভিতরে টেক্সটের কালার আছে, টেক্সটের আউটলাইন আছে। এই জিনিসগুলো আছে। হ্যাঁ? ১ সেকেন্ড আমি আচ্ছা। তো এইভাবে আমরা এইখান থেকেও চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন যে আমি লাল করতে চাই। ওকে? এটাও আমরা চাইলে করতে পারি। তো এটার সাথে আবার রিলেটেড হচ্ছে শেপ।
তো দেখেন আমরা যদি একটু আবার সিম্পলি যাই, এইটাকে আমরা ধরেন যে কেটে দিলাম। আমরা ইনসার্ট থেকে প্রথম কথা হচ্ছে আমরা টেক্সট বক্স ইউজ করলাম এবং ওয়ার্ড আর্ট ইউজ করলাম। মূলত কনসেপ্ট সেম। আমরা টেক্সট বক্সের ভিতরেও টেক্সট লিখতে পারি, ওয়ার্ড আর্টের ভিতরেও আমার যা ইচ্ছা তা লিখতে পারি। পার্থক্য হচ্ছে ওয়ার্ড আর্টের লেখাগুলো একটু স্টাইলিশ হয়, আর টেক্সট বক্সে নর্মালি প্লেন লেখা হয়। ওকে, এরপরে আসেন যে আমরা এই যে শেপ নিয়ে একটু কথা বলবো, কারণ হচ্ছে এই যে যে টেক্সট বক্স করতেছি, ওয়ার্ড আর্ট করতেছি, এইগুলাও একটা পয়েন্ট থেকে এই শেপের ভিতরেই ইউজ করা লাগতেছে। তো এই কারণে আমরা শেপটা একটু ভালোভাবে বোঝা দরকার। আজকের ক্লাসে যদি আমরা একটু এই 2-3টা জিনিস একটু বুঝতে পারি, তাইলে মোটামুটি বিষয়গুলা ওকে হয়ে যাবে। চলেন আমরা হচ্ছে শেপটা দেখি। শেপে দেখেন বিভিন্ন রকমের শেপ আছে। ধরেন যে আমি এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এইখান থেকে এই যে ড্র করে দিলাম, তাহলে আমার শেপ কিন্তু চলে আসছে। এই শেপ দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন ধরেন যে আমার প্রয়োজন হইলো যে আমি বাংলাদেশের পতাকাটা ড্রয়িং করব। বাংলাদেশের পতাকা ড্রয়িং করা তো খুবই সহজ। তো এখান থেকে এই যে এরকম একটা শেপ নিলাম আমি। শেপ নিয়ে এটার কালার কি দিতে হয়? এটার কালার দিতে হয় হচ্ছে সবুজ। এই যে শেপ ফরম্যাটে আসবো, শেপ ফিল, এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা সার্কেল নিব। এটা নিয়ে আমি হচ্ছে মাঝখানে বসাই দিলাম। ঠিক আছে? বসাই দিয়ে এটার ভিতরের কালার দিয়ে দিব হচ্ছে শেপ ফিল থেকে লাল। তাহলে এই যে আমাদের পতাকা কিন্তু হয়ে গেল। তো এই যে এরকমের বেশ কিছু কাজ আমরা এই শেপ দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে শেপ এক একটা অবজেক্ট, এই অবজেক্টকে আমি আমার মতো করে কাজে লাগাইতে পারবো। এবার আসেন শেপের একটু ডিটেলস জানা দরকার। তাইলে আপনি যেই কোনো ধরনের কাজ এই শেপ দিয়ে যেগুলা করা লাগে সেইগুলা খুব সহজে করতে পারবেন। ইনসার্টে যাই আমরা, আবার দেখাচ্ছি শেপস। শেপস থেকে দেখেন আমি আবার পতাকাটা ড্রয়িং করব, কিন্তু আমরা একটু ডিটেলস একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি ঘটে। এই যে রেক্টেঙ্গেল নিলাম আমরা, এখান থেকে এইভাবে কিভাবে ড্রয়িং করতেছি একটু খেয়াল করেন যারা নতুন আছেন। ইনসার্ট, শেপ, এটাতে ক্লিক করার সাথে সাথে, রেক্টেঙ্গলে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা প্লাস আইকন চলে আসছে। বড় করে একটা প্লাস আইকন আসছে। এখন আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলেই হবে। ক্লিকটা চেপে ধরে ড্র্যাগ করবেন। তাহলে আপনার শেপটা আঁকা হয়ে গেল। ঠিক আছে? শেপটাকে আমি চাইলে ছোট বড় করতে পারি। ওই যে ছবি যেভাবে ছোট বড় করছিলাম, এখানে একই সিস্টেমে আমরা চাইলে ছোট বড় করে ফেলতে পারি। ওকে? তাহলে এই যে শেপ হয়ে গেল। এবার যখন আমি শেপটা সিলেক্ট অবস্থায় আছি, তখন শেপ ফরম্যাট আসে। আর যখন শেপটা সিলেক্ট অবস্থায় নাই, তখন কিন্তু শেপ ফরম্যাটটা নাই। তার মানে ওই যে পিকচারের মতোই, পিকচার ফরম্যাট যেমন ছিল, শেপ ফরম্যাট আরেকটা জিনিস। এখানে শুধুমাত্র শেপটাকে স্টাইল করা যায়, শেপটা নিয়ে কাজ করা যায়। তো শেপ ফরম্যাটে আমাদের বেশ কিছু কাজ আমাদের প্রয়োজন হয়। যেমন ধরেন যে এই যে শেপের কালার দেওয়া, শেপের বর্ডার দেওয়া, হ্যাঁ, এ, তারপরে হচ্ছে শেপের ভিতরে যদি আবার কোনো লেখা থাকে, লেখাটাকে স্টাইল করা, এই কাজগুলা শেপ কেন্দ্রিক আমাদের প্রয়োজন হয়। তো এখন দেখেন এই যে শেপে একটা বর্ডার দেখা যাচ্ছে, আবার শেপে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। এটা যদি চেঞ্জ করতে চাই কি করব? এই যে শেপ ফরম্যাট থেকে দুইটা অপশন, একটা হচ্ছে শেপ ফিল, অর্থাৎ ভিতরের কালারটা কি আছে সেটা চেঞ্জ করব। আর শেপ আউটলাইনে গিয়ে আমরা হচ্ছে বর্ডারের কালারটা চেঞ্জ করব। বর্ডার, ঠিক আছে? তো আমরা হচ্ছে শেপ ফিল থেকে ধরেন যে শেপ ফিলের ভিতরের কালার সবুজ দিয়ে দিলাম, আর শেপ আউটলাইন বা বর্ডারের কালার দিয়ে দিলাম হচ্ছে নান, নো আউটলাইন। কোনো বর্ডার থাকলো না আমাদের। দেখেন এখন একেবারে সলিড সবুজ। এখানে কিন্তু অন্য কোনো কালারের বর্ডারটা আর নাই। এবার আমরা হচ্ছে আবার ধরেন যে ইনসার্ট থেকে শেপে গিয়ে একটা সার্কেল বা ওভাল বানাই ফেলি। হয়ে গেছে কিন্তু আমাদের। এখানে আমরা ওই যে দেখেন কালো একটা বর্ডার আছে, আমরা এই বর্ডারটা রাখতে চাই না। তাহলে আমরা যাব হচ্ছে শেপ আউটলাইনে, আউটলাইন থেকে নো আউটলাইন। ঠিক আছে? এরপরে এই শেপের যে ভিতরের কালারটা আছে সেটা চেঞ্জ করে আমরা হচ্ছে এখান থেকে লাল করে দিব। তাহলেই কিন্তু আমরা বাংলাদেশের পতাকাটা তৈরি করে ফেললাম। এভাবে আমরা আমাদের শেপ রিলেটেড কাজগুলো করতে পারি। শেপ রিলেটেড কি করতে হচ্ছে আমাদের? একটা শেপ তৈরি করা, এরপরে শেপের কালার চেঞ্জ করা। বর্ডার চাইলে বর্ডার দিতে পারেন আপনারা।
এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ধরেন যে আমি এই পতাকাটাকে এইখান থেকে সরাইতে চাই। দেখেন আমি পতাকা যদি ধরি সরাই, তখন কি ঘটনা ঘটলো? পতাকার শুধুমাত্র একটা অংশ সরলো, আর বাকি অংশটা কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। এখন আমি যদি এই পতাকাটাকে বলি যে ভাই তোমরা দুইজন মিলে কিন্তু আমার পতাকা, শুধুমাত্র সার্কেলও আমার পতাকা না, এইটাও আমার পতাকা না, দুইজন মিলে হচ্ছে পতাকা। দুইজনকে আমি একটা চাইলে গ্রুপ করে দিতে পারি যে তোমরা সবসময় একসাথে থাকবা। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেপটাকে আর এই শেপটাকে একসাথে ধরতে হবে, দুইটাকে একসাথে ধরতে হবে, ধরে বলতে হবে যে তোমরা গ্রুপ হয়ে যাও। এই যে একসাথে ধরা, আমি যখন এইটাকে ক্লিক করলাম তখন এইটা ধরতে পারছি বা সিলেক্ট করতে পারছি, কিন্তু যখন আবার এইটাকে ক্লিক করলাম তখন কিন্তু আমার হচ্ছে ওইটা সিলেক্ট নাই। একটা ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, বাকিটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন এইটাতে ক্লিক করতেছি তখন এটা সিলেক্ট হয়েছে, এটা কিন্তু আর সিলেক্ট নাই। তো দুইটা দুই রকমের মানে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট থাকতেছে না। এটার সমাধান হচ্ছে আমরা শিফট ধরে আরেকটা ক্লিক করব। এটা ধরেন যে সিলেক্ট আছে, এই অবস্থায় আমরা শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করলাম। এবার দেখেন আমার কিন্তু দুইটাই সিলেক্ট আছে। যদি আমি একসাথে দুইটাকে সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে একটা সিলেক্ট করতে হবে, তারপরে আরেকটা শিফট ধরে ক্লিক করতে হবে, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এইবার শেপ ফরম্যাটে এসে আমরা এই যে দেখেন এখানে গ্রুপ একটা অপশন আছে, গ্রুপে গিয়ে আমরা এখান থেকে গ্রুপ অপশনটা অন করে দিব, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আপনি যদি এটা ধরে টান দেন দেখেন ফুল পতাকাটা যাচ্ছে, কারণ এই দুইটা একসাথে গ্রুপ করা আছে, একটা আরেকটাকে ছেড়ে যাবে না। আপনার হচ্ছে গ্রুপ থাকার কারণে সে একটা ধরে টান দিলেও দুইটা একসাথে আসতেছে। ওকে, তাহলে শেপ কেন্দ্রিক আমাদের এই রকমের কাজ থাকে। শেপের আরো কিছু ব্যবহার যদি দেখি, ইনসার্টে যাই আমরা, ইনসার্ট থেকে শেপ, এই যে দেখেন এইখানে কিছু অ্যারো সাইন আছে, এই অ্যারো এরকম প্রয়োজন হয় না? আপনি মাঝে মাঝে কোনো একটা প্রোগ্রামে লিখে দেন বা আপনার অফিসে যে নামাজের জায়গা এইদিকে, টয়লেট এইদিকে, লাইব্রেরি এইদিকে, এই যে যে ইন্ডিকেশনগুলো আমরা করি, তখন তো আমাদের এই রকমের শেপ লাগে। তো এই রকমের আমরা শেপ আমরা কিন্তু ইনসার্ট থেকে শেপ থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা একটা বিষয়। এর বাইরে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সিভি একটু ডিজাইন করে সুন্দর করে বানাইতে চাই, তখন আমাদের এই শেপ প্রয়োজন হবে। একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশন যদি করতে চাই, তখন কিন্তু আমাদের এই শেপগুলো প্রয়োজন হবে। এর বাইরে ধরেন যে আপনি একটা টাইটেল সাজাবেন সুন্দর করে, তখন আপনি এই যে শেপ দিয়ে সাজাইতে পারেন। শেপ দিয়ে আমি ধরেন যে এরকম একটা টাইটেল বানাইতে চাই, হ্যাঁ, উপরে হচ্ছে আমি একটা টেক্সট দিয়ে দেবো। তা এখান থেকে একটা, এখানেও শেপের ভিতরে আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, এই যে দেখেন টেক্সট দেওয়ার অপশন আছে, দিস ইজ এ টাইটেল। শেপের ভিতরে আমি লিখে ফেললাম। তো লেখার পরে এখন আমি চাইলে লেখাগুলাকে বড় করতে পারি, যেহেতু যাতে স্পষ্ট বোঝা যায়। এবং এই যে যে টাইটেলটা আমরা বানাইলাম, এটার ধরেন যে ভিতরের কালারটা লাল করে দিলাম, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো আমরা করতে পারি। এটাকে আবার চাইলে স্টাইল করতে চাইলে এই যে এইখানে বিভিন্ন স্টাইল আছে, এটার ভিতরে আপনি স্টাইল করে ফেলতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা শেপ দিয়ে এই কাজগুলোও করতে পারি, একটা টাইটেল বানাইতে পারি। আবার যদি মনে হয় যে না আমি হচ্ছে আহ, আলাদা করে টেক্সট নেব, টেক্সটের নিচে হচ্ছে এই শেপটা দিয়ে দিব, সেটাও করার সুযোগ আছে। ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে দিস ইজ হেডিং। ঠিক আছে, এটাকে আমি সেন্টার করে দিলাম, এটাকে আমি হচ্ছে বড় করলাম, বড় করে তারপরে হচ্ছে এটার আমি ফন্ট চেঞ্জ করে এই ফন্ট দিয়ে দিলাম। তো এবার আমি এটার নিচে একটা শেপ দিয়ে দিব, সেটাও কিন্তু করার সুযোগ আছে। ইনসার্ট, শেপ, শেপ থেকে ধরেন যে আমি এরকম একটা শেপ এটার নিচে দিয়ে দিতে চাই। ঠিক আছে, তো এই যে যে শেপটা আমি নিচে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু এটা নিচে না হয়ে উপরে চলে আসছে কিন্তু। তো এটাকে নিচে নেওয়ার রাস্তা কি? নিচে নেওয়ার রাস্তা হচ্ছে আমরা দেখেন টেক্সট ট্র্যাপ থেকে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট আছে না, আমরা বিহাইন্ড টেক্সট দিয়ে দিব, তাহলে এটা লেখার নিচে চলে গেল। ঠিক আছে, র‍্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট। আবার দেখাই, যে কোনো একটা শেপ যখন ক্লিক করলাম, শেপ ফরম্যাট, এখান থেকে র‍্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, এটাকে আমরা বিহাইন্ড টেক্সট দিয়ে দিলে
লেখার নিচে চলে যাবে, তখন আমার লেখাটাও স্পষ্ট থাকলো, আবার হচ্ছে এটা নিচে যাওয়ার কারণে আমার লেখার কোনো সমস্যা হইল না। এবার যেহেতু এটা ব্ল্যাক কালারের টেক্সট, আমি চাইলে এই লেখাটাকে, ধরেন যে লেখার কালার দিয়ে দিলাম হলুদ। ঠিক আছে, এবার আমি শেপটাকে নিয়ে যদি কাজ করতে চাই, শেপটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, ধরেন এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। বর্ডার, কোনো বর্ডার রাখলাম না। এই যে একটা হেডিং কিন্তু আমার হয়ে গেছে। এবং এই যে দেখেন এইখানে একটা হলুদ পয়েন্ট আছে, এই হলুদ পয়েন্ট ধরে আমরা চাইলে এটাকে, এই যে দুই পাশে যে হালকা রাউন্ড আছে, এই রাউন্ডটা বাড়াইতে পারি, কমাইতে পারি। এই যে দেখেন 100% সার্কেল আমরা করে দিলাম, দুই রাউন্ডটা, সার্কেল বলতে রাউন্ড। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু একটা সুন্দর হেডিং হয়ে গেল। তো এইভাবে আমরা শেপ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, এবং বিভিন্ন সময় কিন্তু আমাদের এই কাজগুলো লাগবে। ওকে, তো এই গেল শেপের ঘটনা। শেপ আমরা কি কি শিখলাম? ইনসার্ট থেকে একটা ছবি কিভাবে ইনসার্ট করতে হয়, শেপ কিভাবে ইনসার্ট করতে হয়, এবং এই দিক থেকে টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এই জিনিসগুলা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আসেন আমাদের যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের হেডার এবং ফুটার। আমাদের ডকুমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, হেডার, ফুটার। আমরা কিছু লেখা নিয়ে আসি। লরেম, আচ্ছা এটা হলুদ কালার হয়ে গেছে, আমরা এটার কালার চেঞ্জ করে দিই, অটোমেটিক দিয়ে দিলাম। আর এটা হচ্ছে লেখা আমার বড় বড় দরকার নেই, লরেম 10/10। তো অনেকগুলা লেখা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসবো। উদ্দেশ্য হচ্ছে আমি হেডার ফোটারটা একটু দেখতে চাই। হেডার ফোটারটা আসলে কি? হেডার হচ্ছে আমাদের প্রতিটা পেজে, প্রতিটা পেজের উপরে অথবা নিচে ফিক্সড কিছু জিনিস লিখে দিব, যেটা আমার প্রতিটা পেজেই অটোমেটিক আসতে থাকবে। মানে আমার প্রতিটা পেজের উপরে বারবার একটা জিনিস লেখার দরকার নেই। ধরেন যে আপনি একটা বই লিখছেন, বইয়ের নাম হচ্ছে কালজয়ী ইতিহাস, বা কিছু একটা বই লিখছেন। তো এই বইয়ের প্রতিটা পেজে যদি আপনার বইয়ের নামটা রাখতে চান, কালজয়ী ইতিহাস, কালজয়ী ইতিহাস, প্রতিটা পেজে, এখন প্রতিটা পেজে এটাকে কপি পেস্ট করার দরকার নেই যে প্রথম পেজে লিখছি কালজয়ী ইতিহাস, নিচের পেজেও গিয়ে লিখতে হবে। আমার 100টা পৃষ্ঠা থাকলে প্রতিটা পৃষ্ঠায় গিয়ে গিয়ে কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, আমরা কি করব এর জন্য? চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে দেখেন একটা অপশন আছে হেডার, হেডার থেকে আমরা এখানে বেশ কিছু হেডারের স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল নিতে পারি, অথবা এডিট হেডার, এটাতে ক্লিক করলে এই যে হেডারে আমার লেখার জায়গা চলে আসছে। এবং এটা কিন্তু দেখেন আমার মূল লেখার বাইরে, এই যে যে 1 ইঞ্চি আমাদের মার্জিন ছিল না, এই মার্জিনে। তো এখানে এসে আমি লিখে দিলাম হচ্ছে ধরেন কালজয়ী ইতিহাস, এটা আমি লিখে দিলাম। এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেই, যেহেতু ইউনিকোডে লেখা। এইখান থেকে ধরেন যে সোলাইমানি লিপি করে দিলাম। এই যে কালজয়ী ইতিহাস, এই লেখাটা আমি দিয়ে দিলাম। এটাকে যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই, তো কন্ট্রোল ই, মাঝখানে চলে আসলো। ফন্ট সাইজ বাড়াইতে চাই, বাড়াইতে পারবো, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারলাম। এই কাজগুলো তো আমরা আগেই শিখে আসছি। এবার এই যে দেখেন এখানে হেডার ফুটার একটা অপশন আছে, এইখানে এসে ক্লোজ হেডার, এটাতে চাপ দিব। তাহলে দেখেন আমার এইখানে কিন্তু কালজয়ী ইতিহাস আছে, এটা কিন্তু আমি শুধুমাত্র প্রথম পেজে দিছিলাম। এবার যদি আমি নিচের দিকে আসি, এই যে দেখেন অটোমেটিক দ্বিতীয় পেজেও চলে আসছে কালজয়ী ইতিহাস। আর যদি আমি আরেকটা পেজ নিই, দেখেন এই দুইটা পেজে তো আছি, আমি নতুন আরেকটা পেজ নিলাম, তখন দেখেন নতুন যে পেজটা নিছি, এটাতেও কালজয়ী ইতিহাস নামে আমার কিন্তু এই লেখাটা হেডার হিসেবে থাকার কারণে চলে আসছে। তাহলে হেডারের কনসেপ্ট কি? হেডারের কনসেপ্ট হচ্ছে আমরা একটা জিনিস যদি প্রতিটা পেজে দিতে চাই, তাহলে সেটা আমরা হেডারে অ্যাড করব। তাহলে ফুটারের কনসেপ্টটাও সেম, যদি একটা জিনিস প্রতিটা পেজের নিচে দিতে চাই, হ্যাঁ, তাহলে যে প্রতিটা পেজের নিচে আমি কিছু একটা দিতে চাই, তখন আমরা অ্যাড করব ফুটারে, ইনসার্ট, ফুটার, ফুটার থেকে এডিট ফুটার। ঠিক আছে, এইখানে এসে আমি লিখে দিলাম হেডস, আচ্ছা বাংলায় যেহেতু আছে, আমার বই। ঠিক আছে, তো এটা লিখে দিলাম, ক্লোজ। এবার দেখেন এই যে আমার বই, আমার বই, প্রতিটা পেজের নিচে কিন্তু আমার বই চলে আসছে। এই যে আমার বই, আমার বই, আপনি যেভাবে লিখবেন সেটাই এখানে চলে আসবে। তো আপনি যদি এইখানে শুধুমাত্র যে লেখাই অ্যাড করা যাবে বিষয়টা এরকম না, এইখানে যদি আপনি একটা শেপ অ্যাড করতে চান, সেটাও সুযোগ আছে। ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে শেপ দেন, এখানে একটা
শেপটাকে আবার দিয়ে দিতে হবে কোথায়? বিহাইন্ড টেক্সট লেখার নিচে দিয়ে দিলাম। লেখাটাকে আমরা এখান থেকে হলুদ বা সাদা কালার দিয়ে দিই, সাদা দিই, সাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার আমরা হেডার ফোল্ডার থেকে ক্লোজ করি। দেখেন এই যে প্রত্যেক পৃষ্ঠায় কিন্তু এখন এই স্টাইলিশ বা শেপ দিয়ে যেটা করলাম সেটাই কিন্তু চলে আসছে। তার মানে এইখানে কিন্তু লিমিটেশনস নাই যে আমি হেডারে এই ইউজ করতে পারবো, এটা পারবো না, এরকম না। আপনি যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন এইখানে। ঠিক আছে? তো এভাবে আমরা হেডার এবং ফুটার ইউজ করতে পারি। তাহলে আমাদের ইনসার্ট থেকে হেডার ফুটার চলে আসছে। ফুটারের বা হেডারের আরেকটা পার্ট হচ্ছে আপনি পেজ নাম্বার দিতে পারেন। আপনার কয়টা পৃষ্ঠা হইলো ম্যানুয়ালি কিন্তু গণার দরকার নেই, অটোমেটিক এখানে কাউন্ট হবে। তো ধরুন যে আমার ফুটারে যে আমার বই লেখাটা ছিল এটা আমরা বাদ দিয়ে দিতে চাই। বাদ দিয়ে আমি হচ্ছে পেজ নাম্বার সেট আপ করবো নিচে। প্রতিটা পেজের নিচে লেখা থাকবে যে এটা কয় নাম্বার পেজ। এর জন্য আমরা যাব কোথায়? ইনসার্ট। ইনসার্ট থেকে হেডার ফুটারের পাশে দেখেন এই যে পেজ নাম্বার একটা অপশন আছে। তো পেজ নাম্বার পৃষ্ঠার উপরে অ্যাড করা যায়, নিচে অ্যাড করা যায়, এটা পেজের মার্জিনে অ্যাড করা যায়, বা স্পেসিফিক আপনি যে কোনো একটা পজিশনে অ্যাড করতে পারেন। তো আমরা বটম অফ পেজ, পেজের নিচে অ্যাড করব। এই যে দেখেন এইখানে স্টাইল আছে, এই স্টাইলটা আমরা দিয়ে দিলাম। তাহলে প্রতিটা পেজের নিচে দেখেন এখন আমার পেজ নাম্বার চলে আসছে কিন্তু। এইখানে দেখা যাচ্ছে 1, তারপরে নিচের 2 নাম্বার পেজে আসলে দেখা যাচ্ছে 2, 3 নাম্বার পেজে আসলে কিন্তু আমার এখানে 3 দেখা যাচ্ছে। এইভাবে আমরা চাইলে পেজ নাম্বারও অ্যাড করে ফেলতে পারি। পেজ নাম্বারের বেশ কিছু স্টাইল আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা অ্যাড করবেন এখান থেকে। পেজ নাম্বারস, বটম অফ পেজ দেখেন এইখানে এই যে একটা স্টাইল, পেজ 1 অথবা PG 1, পেজ 1 of 1, অথবা এই যে দেখেন একটা স্টাইলিশ, আরো বেশ কিছু স্টাইল আছে। এই যে দেখেন, ধরেন যে আমরা এইটা ইউজ করতে চাই, ক্লিক করলাম, এই যে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাড করতে পারি। ক্লিয়ার? তাহলে হেডার, ফুটার, পেজ নাম্বার, তিনটা জিনিস আমাদের। হেডার হচ্ছে পেজের উপরে থাকে, ফুটার হচ্ছে পেজের নিচে থাকে, আর পেজ নাম্বারটা ডায়নামিক্যালি অটোমেটিক কাউন্ট হয়। এবং আমরা হচ্ছে যেখানে উপরেও চাইলে বসাইতে পারি, নিচেও চাইলে বসাইতে পারি। ঠিক আছে? তারপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাজে লাগে। এইগুলা কিন্তু মানে মনে হইতে পারে যে একসাথে অনেকগুলা বিষয়, কিন্তু প্রত্যেকটাই ছোট ছোট বিষয়। ঠিক আছে? আপনারা হচ্ছে ভিডিওগুলা দেখে একটু রিপিট সময় নিয়ে প্র্যাকটিস করেন। তো প্রত্যেকটা বিষয় যেহেতু ছোট ছোট, এখন আমরা যদি এরকম করি যে একদিনে 2-3টা জিনিস দেখাইলাম, তাহলে দেখা গেছে যে এইগুলা শেষ করতে অনেক সময় লেগে যাবে। তা আমরা হচ্ছে দেখে দিচ্ছি যেহেতু ছোট ছোট বিষয়, আপনারা বাসায় বসে ভিডিওগুলাকে আবার দেখে রিপিট প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে জিনিসটা সহজ হয়ে গেছে। এরপরে যেটা আছে এখানে আমাদের ড্রপ ক্যাপের সুযোগ আছে। ড্রপ ক্যাপ কোথায়? তাহলে যে আমি ড্রপ ক্যাপ জিনিসটা কি এটা যদি আগে একটু বুঝি। এই যে যে লেখাটা আছে লরেম, এই লরেমের এলটা অনেক বড় হয়ে যাবে, আর বাকি সব ছোট থাকবে। মাঝে মাঝে বিভিন্ন পত্রিকায় দেখেন না, প্রথম অক্ষরটা একটু বড় হাতের দিয়ে শুরু হয়, বিভিন্ন ম্যাগাজিনে। সেই কাজটা কিভাবে করা হয়? ড্রপ ক্যাপ দিয়ে। এটার জন্য আমরা ইনসার্টে চলে আসবো। ইনসার্টে এসে এই যে ড্রপ ক্যাপ, ওয়ার্ড আর্টের পাশে ড্রপ ক্যাপ, এইখান থেকে এসে ড্রপড, এটা যদি দিয়ে দিই, দেখেন এই যে আমার কিন্তু ড্রপ ক্যাপ চলে আসছে। মানে এলটা বড় হাতের, বাকি সবগুলা ছোট হাতের। ইভেন এলটা কিন্তু আমার হচ্ছে 3 লাইন জায়গা নিয়ে নিছে, 3 লাইন জায়গা নিছে। এরপরে আমার বাকি লেখাগুলো এরপর শুরু হয়েছে। লরেম ইপসাম ডলার সিট এমেট, কি যেন লেখা। তো এইখান থেকে আমরা ড্রপ ক্যাপটা ইউজ করতে পারি। একটা হচ্ছে ড্রপড, আর একটা হচ্ছে ইন মার্জিন। তাহলে এটা মার্জিনের হচ্ছে বাইরে চলে গেল, আমার লেখাটা মার্জিনের ভিতরে থাকলো। তো সাধারণত ড্রপ ইউজ করলেই ভালো, এটা সুন্দর লাগে। আর যদি আমরা ড্রপটাকে বাদ দিয়ে দিতে চাই তখন কি করব? ড্রপ ক্যাপে এসে এই যে নান করে দেব, তাহলেই ড্রপ ক্যাপটা বাদ হয়ে যাবে। ছোট একটা বিষয়, কিন্তু মাঝে মাঝে আপনার প্রয়োজন হইতে পারে। ঠিক আছে? এরপরে আমাদের প্রয়োজন হয় স্মার্ট আর্ট। ঠিক আছে? স্মার্ট আর্টটা কেমন? আমি নতুন একটা ডকুমেন্ট নিই আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। নতুন ডকুমেন্ট কিভাবে নিলাম? কন্ট্রোল এন, কন্ট্রোল এন চাপলে আপনি নতুন ডকুমেন্ট পাবেন। ওকে? তাহলে কন্ট্রোল এন চাপে আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। এবার ইনসার্টে যাব আমরা। ইনসার্টে দেখেন এই যে স্মার্ট আর্ট একটা অপশন আছে। নামটা শুনেই তো স্মার্ট স্মার্ট লাগতেছে, তাই না? স্মার্ট আর্ট। এখানে চমৎকার সব কাজ করা যায়।
যেমন আমি এই যে এখানে বেশ কিছু স্টাইল আছে। এখান থেকে হায়ারার্কি একটা দেখাই আপনাদেরকে। হায়ারার্কি। এই হায়ারার্কি থেকে আমি এটাকে সিলেক্ট করলাম বা এটাকে সিলেক্ট করলাম ধরেন এইটা। ওকেতে চাপ দিলাম। তাহলে দেখেন অটোমেটিক একটা হায়ারার্কি চলে আসছে। মানে একটা প্যারেন্টের আন্ডারে একটা চাইল্ড, আবার এখানে আরো বেশ কয়েকটা চাইল্ড। ঠিক আছে? এইটা অথবা ধরেন যে আমি হায়ারার্কিটাকে চেঞ্জ করে এই হায়ারার্কিটা নিলাম। ঠিক আছে? যেটাই নেন সমস্যা নেই। তো এটা কিভাবে কি ঘটতেছে? এই যে এখানে দেখেন একটা টেক্সট বক্স আসছে। এই টেক্সট বক্সের ভিতরে আপনি এইখানে লেখাগুলো লিখতে পারেন। এটা একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই আপনাদেরকে। এটা কি কাজে লাগে? ধরেন যে আমরা টেন্সের প্রকারভেদটাকে সাজাবো স্ট্রাকচার সুন্দর করে। ঠিক আছে? টেন্স ১ম এ হচ্ছে টেন্স ৩ প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার ৪ প্রকার। এটাকে যদি আমি সাজাইতে চাই, খুব সুন্দরভাবে জাস্ট আমি এখানে লিখে দিলেই হবে। কিভাবে লিখবো? আমি এখান থেকে সব লেখাগুলাকে ডিলিট করে দেই। এই ১ম যে অপশনটা আছে এখানে আমি লিখে দিলাম টেন্স। ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে লিখতেছি। অটোমেটিক এইখানে আমার ডায়াগ্রাম তৈরি তৈরি হয়ে যাবে। টেন্সের ভিতরে আমি এন্টার দিলাম। তাইলে আরেকটা কিন্তু এই যে চাইল্ড তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা লেভেল তৈরি হয়ে গেছে। তাহলে টেন্সের আন্ডারে যদি তৈরি করতে চাই যে টেন্সের আন্ডারে বা টেন্সের প্রকার হচ্ছে ৩ টা। এর জন্য আমি সরাসরি এন্টার দেওয়ার পরে একটা ট্যাব দিতে হবে। ট্যাব দিলে কি হইলো? এটার সাব পয়েন্ট তৈরি হইলো। টেন্সের সাব পয়েন্ট। এখানে দিলাম হচ্ছে প্রেজেন্ট, তারপরে পাস্ট, ফিউচার। ঠিক আছে? তাহলে দেখেন এই যে টেন্সের আন্ডারে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অটোমেটিক কিন্তু। এটা যদি আমরা হাতে করতে যেতাম সময় লাগতো না আমাদের। শেপ বানাইতে হইতো। এই যে লাইনগুলা টানতে হইতো। অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এই কারণে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে এটা করতে পারি। এবার আসেন প্রেজেন্টের আমরা হচ্ছে আরো ৪ প্রকার বানাবো। প্রেজেন্টের ৪ প্রকার কি? আমি যদি এখানে এন্টার চাপি, তাহলে কিন্তু প্রেজেন্টের চাইল্ড তৈরি হয় নাই। এটা তৈরি হয়েছে কিসের? টেন্সের আরেকটা বাচ্চা তৈরি হয়েছে। তাহলে এটারে যদি প্রেজেন্টের চাইল্ড বানাইতে চাই, তাহলে আমি এখান থেকে এসে একটা ট্যাব দিব। তাহলে এটা প্রেজেন্টের চাইল্ড হয়ে গেল। এখানে দিলাম হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এই যে এটা আমাদের আর দরকার নেই। সরি, আমাদের ওইটা একটু দূরে চলে গেছে। ওকে। তো এখানে দেখেন এটা আমাদের শেষের যে অপশনটা আছে সেটা আমাদের দরকার নেই। এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, প্রেজেন্ট এবং ফিউচার এটাও দূরে চলে গেছে প্রেজেন্টটা। প্রেজেন্টটাকে আমরা একটা ট্যাব দিয়ে দিই, তাইলে আমরা আবার ঠিক অবস্থায় চলে আসছি। তাহলে দেখেন আমাদের কি হইল ঘটনাটা? আমরা হচ্ছে টেন্সের আন্ডারে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বানাইলাম। প্রেজেন্টের আবার ৪ টা প্রকার বানাইলাম। এই সেম যদি পাস্টেরও তো আবার এরকম ৪ টা প্রকার আছে। আমি এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে এসে পাস্টের চাইল্ড হিসেবে পেস্ট করে দিলাম। আবার ফিউচারের চাইল্ডও যেহেতু সেম, এখানে এসে ফিউচারেও পেস্ট করে দিলাম। তাহলে আমাদের টেন্সের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আপনি চাইলে একটু যদি বড় জায়গা দিতে চান, বড় জায়গা দেন। এবং এটাকে যদি স্টাইল করতে চান, এইখানে দেখেন স্মার্ট আর্ট ডিজাইন আছে, ফরম্যাট আছে। ফরম্যাটে এসে প্রত্যেকটা শেপ ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এখানে এসে ডিজাইন চেঞ্জ করতে পারেন। সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে 3D টাইপের ডিজাইন আছে। এখানে এসে নরমাল একটু লাইট, এই যে দেখেন এখানে 3D স্টাইল আছে। বিভিন্ন রকমের ডিজাইন আপনারা ইউজ করতে পারেন। এখানে কালারফুল ইউজ করতে পারেন। ভেরিয়াস টাইপস এর কালার, বা এখানে দেখেন শুধু বর্ডার ইউজ করতে পারেন। এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনারা পারবেন। ক্লিক করে করে দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা স্মার্ট আর্ট ইউজ করতে পারি। স্মার্ট আর্টের চমৎকার সব জিনিস আছে। আমি একটা জিনিস দেখাইলাম, বাকি আপনারা এখান থেকে আরো কিছু জিনিস ট্রাই করবেন। এখানে কিন্তু অনেকগুলা সুন্দর সুন্দর অপশন আছে। এই যে এখানে হচ্ছে আপনার প্রসেস আছে, যে একটার পর একটা লাইফ সাইকেল যদি দেখাইতে চান সেইগুলো আছে। এই যে সাইকেল, আমরা ওই যে ইয়ের জীবনচক্র পড়ছিলাম ছোটবেলা। প্রাণীর জীবনচক্র, কে কাকে, আরেকটা আছে হচ্ছে কে কাকে খেয়ে ফেলে, এরকম একটা আছে না? তো এইভাবে আপনার এই কাজগুলো খুব সহজেই এইগুলা দিয়ে আমরা চাইলে করতে পারি। তো এই ছিল আমাদের স্মার্ট আর্ট। এটা আমাদের অনেক ক্ষেত্রেই কাজগুলোকে অনেক সহজ করে দিবে। এরপর যেটা আছে বুকমার্ক, লিংক এবং সিম্বল। তো এই অপশনগুলো আমরা একটু দেখি, আজকের ক্লাস শেষ করে ফেলবো। এটা আমরা এখানে আবার চলে আসলাম। সিম্বলটা আমরা একটু আগে দেখে ফেলি। আমাদের অনেক সময় অনেক সিম্বল প্রয়োজন হয়।
এই সিম্বলগুলা আমরা এক সেকেন্ড হবে। সিম্বলটা কোথায় পাবো? সিম্বলটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে এই যে দেখেন সিম্বল, এখানে অনেক সিম্বল আছে। মোর সিম্বলসে যাই, এখানে দেখেন ওই যে আমরা ইয়াতে গত ক্লাসে বুলেটের সময় কিছু দেখাইছিলাম কিনা আপনাদেরকে। এখানে আপনার ধরেন যে আপনি এই বইয়ের সিম্বলটা ইউজ করতে চান, ইনসার্টে চাপ দেন, এই যে বইয়ের সিম্বল কিন্তু চলে আসছে। এটার ফন্ট সাইজ বাড়াইলে এটা অটোমেটিক এটা বড় হবে, ঠিক আছে? এটা একটা টেক্সট হিসেবেই কাজ করে। এখান থেকে আপনারা চাইলে সিম্বল ইউজ করতে পারেন, আপনার যেই সিম্বলটা প্রয়োজন। যে এখানে আমার টিক চিহ্নটা দরকার, এই যে টিক চিহ্ন চলে আসছে। বা এখান থেকে আপনার যে সিম্বল লাগবে সেই সিম্বলটা অ্যাড করে দিলেন। ওকে, এটা গেল আমাদের সিম্বল। এরপরে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে বুকমার্ক এবং লিংক। দেখেন এই যে এখানে লিংক অপশনটা আছে। ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজটাকে এখানে লিংক করে দিবেন, ফেসবুক। তা আপনি আপনার ফেসবুক আইডিটাকে এখানে লিংক করে দিবেন। যখনই কেউ এখানে ক্লিক করবে অটোমেটিক আপনার ফেসবুকে নিয়ে যাবে। এরকম যদি প্রয়োজন হয় তখন যেটা করতে হবে আমাদেরকে, এই লেখাটা আমরা সিলেক্ট করব, ফেসবুকটাকে সিলেক্ট করে এইখানে দেখেন এই যে লিংকে চলে আসবো। লিংকে ক্লিক করলে এইখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো ফেসবুকের অ্যাড্রেস কি আছে, ধরেন আমি হচ্ছে যে কোনো একটা দেই, বা ফেসবুক না দেখাই, আমরা হচ্ছে অন্য একটা সাইট দেখাই, ধরেন যে ইনোভা আইটি। হুম, ইনোভা আইটিতে নিয়ে যাবে, এই যে innovaity.com.bd। তো এই লেখাটা আমরা চেঞ্জ করে দিই, ইনোভা আইটি। তো যখন ইনোভা আইটিতে কেউ ক্লিক করবে তখন তাকে ইনোভা আইটির ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, কোথায় নিয়ে যায়? এই যে ইনোভা আইটির পেজে, ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। তো এইটা আমরা লিংকের মাধ্যমে ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে লিংকের মাধ্যমে কোথা থেকে, আবার একটু দেখেন এইখানে এই যে লিংকে ক্লিক করলাম, লিংক থেকে এটা ইউজ করলাম। এরপর যেটা আছে বুকমার্ক, আমরা চাইলে বুকমার্ক করে রাখতে পারি। বুকমার্ক বলতে কি, আমরা ছোটবেলায় ওই যে কোরআন শরীফ পড়তাম তখন হচ্ছে বইয়ে চিহ্ন দিয়ে রাখতাম না, যে হচ্ছে এই যে আজকে এই পর্যন্ত পড়ছি, কালকে থেকে আবার এইখান থেকে শুরু করব। এইখানেও আপনি বুকমার্ক করে রাখতে পারেন, বিভিন্ন পয়েন্ট চিহ্ন দিয়ে রাখতে পারেন। সেটাকে আপনি বিভিন্নভাবে আবার কাজে লাগাবেন। যেমন আমরা যদি একটা কেস বলি, ধরেন যে আমি এইখান থেকে এটা বললাম যে এটা সেকেন্ড পেজ, হ্যাঁ, সেকেন্ড পেজ। এই সেকেন্ড পেজটাকে আমি একটু বুকমার্ক করে রাখতে চাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে বুকমার্ক, এখানে আমি একটা নাম দিয়ে দিব, সেকেন্ড পেজ। ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। স্পেস দিলে কিন্তু হবে না, কোনো স্পেস ছাড়া। যেমন আমি যদি স্পেস দিই, দেখেন অ্যাড করার অপশনটা কিন্তু নাই। স্পেসের পরিবর্তে আপনারা আন্ডারস্কোর দিতে পারেন। যদি দুইটা শব্দ হয়, একটা শব্দ হইলে তো আর স্পেস লাগবে না। অ্যাড করে দিলাম, তাহলে আমার কিন্তু একটা বুকমার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো এই বুকমার্কটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ধরেন যে আমি স্পেসিফিক এই বুকমার্কটা খুঁজে বের করতে চাই। তখন আমরা হোমে যাব, হোম থেকে এইখানে দেখেন ফাইন্ডের নিচে একটা গো টু আছে। ফাইন্ডের এইখানে ক্লিক করলে গো টু, গো টু থেকে আমি যদি চাই যে এখান থেকে বুকমার্কে যাব, এই যে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, আমি বুকমার্কে যাব। এখানে দেখেন আমার একটা বুকমার্ক শো করতেছে, সেকেন্ড পেজ, একটু আগে আমরা যেটা তৈরি করছিলাম। এটাতে ক্লিক করে যদি আমি গোটোতে ক্লিক করি, এই যে আমার সেকেন্ড পেজে কিন্তু নিয়ে আসছে। তো এভাবে যদি আপনার 100টাও থাকে, এখান থেকে সিলেক্ট করে স্পেসিফিক এক ক্লিকে ওইখানে চলে যেতে পারবেন। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে, আপনি চাইলে এইখানে আরেকটা লিঙ্ক তৈরি করতে পারেন। একটু আগে আমরা একটা লিঙ্ক তৈরি করলাম না, যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তা আমি হচ্ছে এইখানে আরেকটা ইন্টার লিঙ্ক তৈরি করতে পারি, যে আমাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। গো টু সেকেন্ড পেজ, এখানে ক্লিক করলেই আমাকে সেকেন্ড পেজ, ওই যে যে বুকমার্কটা যেখানে করছিলাম এইখানে নিয়ে আসবে আমাকে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, এইখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে, ইনসার্ট লিঙ্ক। এবার আর অ্যাড্রেসটা আমি এইখানে দিব না, আমি অ্যাড্রেসটা দিব এই যে ডান পাশে দেখেন বুকমার্ক, বুকমার্কে ক্লিক করলাম, এই যে দেখেন সেকেন্ড পেজ একটা অপশন আছে, ওকেতে চাপ দিলাম, এইখানেও ওকে দিয়ে দিলাম। তাহলে এইখানে আমার সেকেন্ড পেজে ক্লিক করলে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আমি যদি ক্লিক করি, এই যে আমাকে সেকেন্ড পেজে নিয়ে আসছে। আবার যদি আমি হোমে চলে যাই, হোমে গিয়ে যতবার এখানে ক্লিক করলে আমাকে সেকেন্ড পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তা এটা হচ্ছে বুকমার্কটা তো আমরা করলাম। বুকমার্কের সাথে আবার লিঙ্ক আপ করেও কাজ করতে পারি আমরা। বুকমার্কটা বিভিন্ন কাজে ব্যবহার হয়। আপনার
স্পেসিফিক ওই বুকমার্কে যে কোনো সময় যেমন মুভ করতে পারেন, পাশাপাশি এটাকে লিঙ্ক আপও করে রাখতে পারেন। তো আজকের ওভারঅল টপিকগুলো আমি একটু যদি রিক্যাপ করি, যে আমরা আজকে কি কি শিখলাম, তাহলে দেখবো যে আমরা প্রথমে ছবি কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখলাম। ছবি ইনসার্ট করতে হয় কিভাবে, আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে পিকচার এটা। তা আপনারা ভিডিওগুলো আবার দেখবেন, দেখে হচ্ছে রিপিট করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হচ্ছে আপনার আহ, যেটা না পারেন সেটা তো আমাদেরকে পরের ক্লাসে বলতে পারেন, নাহলে ভিডিওটা আবার দেখে ট্রাই করেন। ঠিক আছে? তারপরে শেপস, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এই তিনটা জিনিস দেখলাম আমরা। শেপস, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এই তিনটা জিনিস আমাদের অনেক কাজে লাগে। তারপরে হেডার ফুটার দেখলাম এবং পেজ নাম্বার সাথে। হেডার ফুটার হচ্ছে আমার পেজের কোন একটা উপরে যদি একই জিনিস রিপিট হয় প্রতিটা পেজে, তাহলে হেডার। আর যদি একই জিনিস যদি নিচে রিপিট করি তাহলে ফুটার। আর পেজ নাম্বার অটোমেটিক, যাতে পেজ নাম্বার তৈরি হয়ে যায় সেটা আমরা তৈরি করতে পারি পেজ নাম্বার থেকে। ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে ড্রপ ক্যাপ দেখলাম। প্রথম অক্ষরটা একটু বড় হয়ে যায় 2-3 লাইন মিলে। স্মার্টার দেখলাম, টেন্সের যে স্ট্রাকচারটা বানালাম স্মার্টার দিয়ে। বুকমার্ক দেখলাম আমরা, স্পেসিফিক একটা পোর্শনকে চিহ্ন দিয়ে রাখা যায়। লিঙ্ক দেখলাম আমরা, একটা জায়গায় ক্লিক করলে আমাকে আরেকটা লিঙ্কে যাতে নিয়ে যাইতে পারে। ফাইনালি হচ্ছে আমরা সিম্বল দেখলাম। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাসের টপিক। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাসায় বসে ক্রিয়েট এ ডকুমেন্ট টাইটেল মাই ফেভারিট এনিমেল, মাই ফেভারিট এনিমেল নামে একটা ডকুমেন্ট তৈরি করবেন। সেখানে আপনি একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট করবেন, ওয়ার্ড আর্ট টাইটেল। এই টাইটেলটা ওয়ার্ড আর্টে ইনসার্ট করবেন, কি আজকে যেভাবে দেখাইলাম। অ্যাড অ্যান ইমেজ অফ দ্য এনিমেল, যে কোনো একটা অ্যানিমেলের একটা ছবি অ্যাড করবেন সুন্দর দেখা। অনেকের ধরেন যে বিড়াল আমার প্রিয়, অনেকের গরু প্রিয়, অনেকের হচ্ছে ছাগল ভাল লাগে, বা অনেকের হচ্ছে খরগোশ ভাল লাগে। আপনার যেটা ভাল লাগে সেটা আপনি এরকম একটা ছবি ইনসার্ট করবেন। ইউজ ওয়ান টেক্সট বক্স উইথ এ শর্ট ডেসক্রিপশন, একটা তো ছবি অ্যাড করলেন, পাশাপাশি একটা ডেসক্রিপশন অ্যাড করবেন এই ইয়ের ব্যাপারে, এই এনিমেলের ব্যাপারে, এবং ওইটা টেক্সট বক্স ব্যবহার করে করবেন। অ্যাড এ হেডার উইথ ইউর নেম অ্যান্ড ফুটার উইথ ইউর পেজ নাম্বার, হেডারে আপনার নাম লিখবেন, ফুটারে পেজ নাম্বার শো করবেন। ফাইনালি এটাকে সেভ করবেন হচ্ছে ফেভারিট এনিমেল নামে। ওকে। এই হচ্ছে বাড়ির কাজ। পাশাপাশি আপনার ক্লাসে যে বিষয়গুলো দেখাইলাম এইগুলো তো প্র্যাকটিস করবেনই। এইটা আলাদা করে হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা রেডি করে ফেলবেন। আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে ফেলেন। পারভেজ রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম এই বাসার কাজ হোমওয়ার্ক করার পরে ওটা সেভ করে গ্রুপে সেন্ড করতে পারতেছি না, এটা একটু যদি দেখা দিতেন। মানে কি সমস্যা হচ্ছে, সেভ করতে পারতেছেন না নাকি সেন্ড হুম। করতে পারতেছেন না? মানে সেন্ড করতে পারতেছি না। সেন্ড করতে কি সমস্যা হচ্ছে, কি মানে টেলিগ্রাম সেন্ড গ্রুপ? করার পরে মানে সেন্ড অপশনে ক্লিক করার পর টেলিগ্রাম আসবে না, শেয়ার অপশনে, ওটা টেলিগ্রাম আসতেছে না। অথচ আমার ল্যাপটপে তো টেলিগ্রাম ডাউনলোড করা আছে। তাহলে আপনি টেলিগ্রামে গিয়ে ফাইল শেয়ার করে দেন। ধরেন যে আপনি টেলিগ্রামে গেলেন, গিয়ে আপনি হচ্ছে এখানে ধরেন আমরা এটা একটা গ্রুপ, এখান থেকে এই যে ফাইলে ক্লিক করেন, জি। ফাইল, ফাইলে ক্লিক করে তারপরে আপনার যেই হোমওয়ার্কটা আছে সেটা দেখাই দেন। ধরেন যে ডাউনলোডসে এটা আমার হোমওয়ার্ক, ধরেন এই যে বুঝেছি ভাই, হ্যাঁ। ওপেন করেন, এবার সেন্ডে ক্লিক করুন, তাহলে এটা চলে গেল। ডিলিট করে দিই, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। এভাবে সেন্ড করে দিতে পারেন, ট্রাই করেন হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আল মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম, ভাই আমাদের হচ্ছে রিপোর্ট বই কিংবা হচ্ছে মানে ইংলিশ এডিশনের বইগুলোতে দেখি হচ্ছে আপনার ইন্ডেক্স এবং একনলেজমেন্ট এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে রোমান ওয়ার্ডে হচ্ছে নাম্বারিং করছে, এরপর হচ্ছে যখন থেকে মানে চ্যাপ্টারগুলো শুরু হয় তখন 1 2 3। তো এই জিনিসটা কিভাবে করবো আর কি? মানে প্রথম ইন্ডেক্স, সেকশনে দেখা যাচ্ছে রোমান নাম্বারিং করছে, আর
পরের সেকশনে দেখা যাচ্ছে যে আপনার 1 2 3 নাম্বারিং। যদি দুইটা আলাদাই হয় তাহলে তো আপনি করতে পারেন। যেমন ধরেন যে আপনি এখানে একটা লিস্ট করলেন, যে কোনো একটা লিস্ট করলেন, এটাকে আপনি রোমান সংখ্যায় লিস্ট করতে যাচ্ছেন, ঠিক আছে? হোম থেকে এইখান থেকে হচ্ছে এই যে রোমান সংখ্যায় করলেন, এরপরে কিন্তু ধরেন যে আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে নাম্বারিং, ওই পেপার নাম্বারিং আর কি, নিচে যে নাম্বারিংটা হয় আর ও পেজ আচ্ছা, নাম্বার। বুঝতে পারছি। এটাতে আপনি যেটা করতে হবে, সেকশন আলাদা করতে হবে। সেকশন আলাদা করতে হবে। এইখানেও কিন্তু সেকশন করা যায়। যেমন আমি একটা নতুন ডকুমেন্ট নিই আপনাদেরকে বোঝানোর সহজার্থে। আমি এখানে আবার অনেকগুলা লেখা লিখে দিই, 10 বাই 10, ঠিক আছে? এইখানে এটা দিয়ে দিলাম। তো এখানে এসে আমরা হচ্ছে আহ, একটা যদি পেজ নাম্বার দেই, ইনসার্ট, আমরা হচ্ছে পেজ নাম্বার, এখান থেকে বটমে আমি যে কোনো একটা স্টাইলে পেজ নাম্বার, এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যে স্টাইল প্রয়োজন হয় সেই স্টাইল আপনি দিতে পারেন। তো আমরা আগে স্টাইলটা, একটা স্টাইল দেখাই, আপনি ডিফারেন্ট পেজ নাম্বার স্টাইল করতে পারবেন। যেমন ধরেন যে শুধুমাত্র এরকম না যে এই 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে 100 পর্যন্ত চলতেই থাকবে। আপনি প্রথম সেকশনে 1 থেকে 5 দিলেন, আবার দ্বিতীয় সেকশনে চাইলে 1 থেকে 5 বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে এসে ধরেন যে আমি এটা দিলাম, তো 1 থেকে শুরু হইলো আমাদের 1 এবং 2। এবার এসে আমি কি করলাম, এখানে একটা সেকশন ব্রেক দিব। যদি ওই আলোচনা এখনো আসে নাই, তারপরে দেখাচ্ছি। ওই আলোচনা আসলে আমরা ওইটা প্রয়োজনে আবার দেখাবো, অনেকের যদি বুঝতে কষ্ট হয়। ব্রেকস থেকে নেক্সট পেজ, হ্যাঁ, সেকশন ব্রেক নেক্সট পেজ, এটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার কিন্তু নতুন একটা ইয়া চলে আসছে, সেকশন শুরু হয়ে গেছে আমাদের। এখন এইখানে হিসাব অনুযায়ী দেখেন 3 চলে আসছে না আমাদের পেজ নাম্বার। কিন্তু আমি যদি চাই যে এখানে পেজ নাম্বারটা আমি হচ্ছে ডিফারেন্ট পেজ নাম্বার দিব, তাইলেই কিন্তু আমি ডিফারেন্ট পেজ নাম্বার দিতে পারি। কোথায় যাব এর জন্য? ইনসার্ট থেকে ধরেন যে আমি হেডার বা ফুটার এটা চলে যাব, যেহেতু আমার হচ্ছে ইয়াতে আছে, ফুটারে আছে, ফুটারে চলে আসলাম। এইখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করে দিব। লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিলেই তাহলে এটার আগের মতো করে লিঙ্ক আপ থাকলো না। আপনি এখানে নতুন করে পেজ নাম্বার চাইলে সেট আপ করতে পারেন, বা পেজ নাম্বার সেট আপ করেন, বা হচ্ছে হেডার ফুটার যদি আলাদা করে দেন। ধরেন যে আমি হচ্ছে আহ, ওই পর্যন্ত একরকমের হেডার, এইখানে এসে ভিন্ন রকমের হেডার দিলাম। তো ধরেন যে আমি এখানে এসে পেজ নাম্বার দিলাম এই স্টাইলে। আচ্ছা, পেজ নাম্বার আগেরটাই চলে আসছে, 1 2, এখানে 3 চলে আসছে না পেজ নাম্বার? আচ্ছা, এটা আরেকটা স্টাইল আছে, এটা একটু আমার দেখতে হবে, তাহলে আমি দেখে জানাবো। রোমান সংখ্যা দিয়েও দেওয়া যাবে, যেহেতু ওই যে ধরেন ইন্ডেক্স সূচিপত্র যে পার্টগুলো আছে, বা ভূমিকার যে পার্টগুলো আছে বইয়ের, ভূমিকাতে কিন্তু আমার দেখা গেছে যে ওই রোমান সংখ্যা দিছে 10 পেজ পর্যন্ত। তারপরে আমার মূল আলোচনা যখন শুরু হয়েছে তখন 1 2 3 4 দিছে। এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আর কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন থাকার জন্য। আমরা বাসায় বসে একটু প্র্যাকটিসগুলো করে ফেলবো। আজকের ক্লাসে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ ফিরোজ রহমান ভাইকে। ভাই অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর একটা ক্লাস দিয়েছেন। আমরা চেষ্টা করবো প্র্যাকটিস করার মাধ্যমে যে বিষয়গুলো শেখানো হয়েছে সেই বিষয়গুলো শিখতে ইনশাল্লাহ। যে আমরা ভাইকে সালামের মাধ্যমে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।